দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংরাজি মডেল প্রশ্ন 2026-এর দশম শ্রেণী ক্লাস 10 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ এখানে 40 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। আর এই ভিডিওতে যত রকমের ইংরাজি আছে আমি ইংরাজির সমস্ত যারা দুর্বল তাদের ক্ষেত্রেও তার বাংলা মিনিং করে সমস্ত প্রশ্নের উত্তর ডিটেলস আলোচনা করব। কাজেই তোমরা যারা দুর্বল আছো তারাও কিন্তু এই ভিডিওটি দেখলে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে তোমাদের যে এখানে কি বলেছে। আর এই কারণে ভিডিওর শুরুতে তোমাদের বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। দেখতে পাচ্ছ ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন ক্লাস 10-এর একটা প্রশ্ন আছে, এটা প্রশ্ন নম্বর 1। এরকম করে আমি বেশ কয়েকটি প্রশ্ন তোমাদের দেব। তো এখানে 1 থেকে শুরু করে টোটাল 7 নম্বর পর্যন্ত প্রশ্ন আছে। হ্যাঁ, তাহলে আমি এক এক করে সকল প্রশ্নের উত্তরেই দিয়ে দিচ্ছি। তো প্রথম প্রশ্ন রিডিং কম্প্রিহেনশন, যেটা সিন তোমরা বরাবরই 9-এ যে নিয়ম 10-এও কিন্তু সেই একই নিয়ম। তো 3টি কম্প্রিহেনশন থাকে, একটা সিন, একটা তোমার কি কবিতা পোয়েম, আর একটা হচ্ছে আনসিন। তাহলে আমরা প্রথমে সরাসরি চলে যাচ্ছি সিন কম্প্রিহেনশনে। তাহলে এখানে সিন কম্প্রিহেনশনে দেখতে পাচ্ছ রিড দি প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দি কোয়েশ্চেন দ্যাট ফলো। উই আর হাফ অ্যান আওয়ার লেট স্যামুয়েল সেইট। স্যামুয়েল বলছিল, তাই না, তোমার সেই গল্পের মধ্যে এটা একটা। তাহলে আমরা যদি প্রতিটা লাইন ধরে ধরে আমরা বিশ্লেষণ দেখব, তার আগে টোটাল প্রশ্নটা একটু বড় করে দেখে আসি। এটা সি নম্বর। তারপরে 2 একটা কবিতা আছে, কবিতা থেকে প্রশ্ন। 3 আনসিন প্রশ্ন আছে, সেখান থেকে প্রশ্ন। এবং 4-এ গ্রামার আছে, এই যে 4 নম্বরে গ্রামার, 4, 5 এবং 6 এগুলি গ্রামার। আর 7 নম্বরে হচ্ছে রাইটিং, যেটা লিখিত 10 মার্কের একটা প্রশ্ন। যাক, আমরা সরাসরি চলে যাবো 1 নম্বর প্রশ্ন। উই আর হাফ অ্যান আওয়ার স্যামুয়েল সেইট, অর্থাৎ এর বাংলা মিনিংটাকে ভালো করে দেখব, তারপরে আমরা উত্তর বিশ্লেষণ করব। তা উই আর হাফ অ্যান আওয়ার লেট স্যামুয়েল সেইট, তুমি আধা ঘন্টা দেরি করে এসেছো, স্যামুয়েল বললেন। স্যামুয়েল সেইট মানে স্যামুয়েল বললেন। আর এখানে উই হ্যাভ এ হেডেজ। হেডেজ মানে কি? হেডেজ মানে মাথা ব্যথা, তাই না? তাহলে স্যার, স্বামী সেইট, আমার মাথা ব্যথা করেছে, স্বামী বলল স্যার। দেন হোয়াই ডু ইউ কাম অ্যাট অল, তাহলে তুমি একেবারেই কেন এসেছিলে? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল, এটি স্যামুয়েলের পক্ষ থেকে একটু অপ্রত্যাশিত প্রশ্ন ছিল। হ্যাঁ, স্বামী সেইট মাই ফাদার সেইট আই শুড নট মিস স্কুল। স্যার, স্বামী বলল আমার বাবা বলেছেন যে আমার স্কুল মিস করা উচিত নয় স্যার। স্যামুয়েল লুকড ইমপ্রেস, স্যামুয়েল খুবই মুগ্ধ হলেন। ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট, উই ওয়ান্ট মোর প্যারেন্ট লাইক হিম, তোমার বাবা একেবারেই ঠিক বলেছেন, হ্যাঁ আমরা তার মতো আরও বাবা মা চাই। ওহ ইউ পুর ম্যান, স্বামী থট, ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ। ওহ, আপনি তো খুবই বেচারা। স্বামী মনে মনে ভাবলো আমার বাবা আপনার সঙ্গে কি করেছেন তা আপনি জানেন না। এরপর অল রাইট গো টু ইউর সিট, ঠিক আছে নিজের আসনে গিয়ে বসো। স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড, স্বামী দুঃখিত মন নিয়ে বসে পড়লো। হি হ্যাড নেভার মেট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, স্যামুয়েলের মতো ভালো মানুষ সে আগে কখনো দেখেনি। দি টিচার ওয়াজ ইন্সপেক্টিং দি হোম লিসন, শিক্ষক বাড়ির কাজ পরীক্ষা করছিলেন। টু স্বামী থিঙ্কিং দ্যাট দিস ওয়াজ দি টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, স্বামীর ধারণা অনুযায়ী এই সময়েই স্যামুয়েলের সবচেয়ে বেশি রেগে যেতেন। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টেল, কিন্তু আজ স্যামুয়েলকে খুবই কোমল মনে হচ্ছিল। তারপরে স্বামীনাথন ওয়ার ইজ ইয়োর হোমওয়ার্ক, তোমার বাড়ির কাজ কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেট, আমি আমার বাড়ির কাজ করিনি স্যার, স্বামী বলল। হ্যাঁ, এই ছিল তোমার টোটাল গল্পের যে প্রশ্ন সেটা। এখন উত্তর যদি বলি রিডিং কম্প্রিহেনশন সিন। হ্যাঁ, এইখানে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি টিক দি কারেক্ট অল্টারনেটিভ, কমপ্লিট টু, যেমন স্যামুয়েল ওয়াজ লেট ফর স্কুল, 10 মিনিটস, 15 মিনিটস, 30 মিনিটস, কত মিনিট? 30 মিনিটস, অর্থাৎ আমাদের এখানে সি নম্বর উত্তর হবে 30 মিনিট। তারপর স্বামী ওয়াজ ফোর্স টু গো টু স্কুল বাই হিজ ফাদার, অর্থাৎ ফাদার তাকে ফোর্স করেছিল স্কুলে যাওয়ার জন্য। স্বামী
ফাউন্ড হিজ টিচার টু বি জেন্টেল। হ্যাঁ, আজকে জেন্টেলই দেখেছে, ডি নম্বর উত্তর। তাহলে আমাদের 1 নম্বরের প্রশ্নগুলি হয়ে গেল। হ্যাঁ, এই এরপরে আমরা চলে যাব 1-এর বিতে, ফিল ইন দি চার্ট। স্বামী কেম লেট টু স্কুল। এই যে স্বামী কেম লেট স্কুল, হোয়াই, কারণ কি? তাহলে স্বামী স্কুলে দেরি করে এসেছিল। হোয়াই, কারণ হচ্ছে বিকজ হি হ্যাড এ হেডেক, কারণ তার মাথা ব্যথা করছিল, বিকজ। এই যে তারপরে স্বামী ফেল্ট স্যাড, স্বামী দুঃখ অনুভব করলো। এই যে বিকজ স্যামুয়েল প্রেইজড হিজ ফাদার উইদাউট নোয়িং হিজ ফাদার ট্রিটেড হিম, কারণ স্যামুয়েল তার বাবার প্রশংসা করেছিলেন কিন্তু জানতেন না তার বাবা স্বামীর সঙ্গে কেমন আচরণ করতেন। এই হচ্ছে বি নম্বর। এরপরে সি নম্বর, অ্যান্সার দি কোশ্চেন, হোয়াট ইমপ্রেস স্যামুয়েল। স্যামুয়েল কী দেখে মুগ্ধ হয়েছিলেন? হ্যাঁ, স্যামুয়েল ওয়াজ ইমপ্রেসড বাই দি ফ্যাক্ট দ্যাট স্বামীস ফাদার ইনসিস্টেড দ্যাট হিজ সন শুড নট মিস স্কুল। স্যামুয়েল এই বিষয়টি দেখে মুগ্ধ হয়েছিলেন যে স্বামীর বাবা চাইতেন না তার ছেলে স্কুল মিস করুক। এরপরে আমরা পরের প্রশ্ন যাব, এটা হচ্ছে 2 নম্বরের প্রশ্ন। রিড দি পোয়েম কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন দ্যাট ফ্লোজ। আমার পোয়েম বা কবিতাটা খুব সুন্দর করে পড়ব, বাংলা মানে সহ, তারপর উত্তর দেওয়ার চেষ্টা করব। দি মাউন্টেন অ্যান্ড দি স্কোয়ারেল, পাহাড় আর কাঠবিড়ালিটি, হ্যাড এ কোয়ারেল, একটি ঝগড়ায় জড়িয়ে পড়েছিল। হ্যাঁ, অ্যান্ড দি ফর্মার কল দি লেটার লিটল প্রিক, আর প্রথম জন মানে পাহাড়, দ্বিতীয় জনকে কাঠবিড়ালি ছোট দাম্ভিক বলে ডাকেন। বার্ন রিপ্লাইড, বার্ন মানে কাঠবিড়ালিটির নাম উত্তর দিল, উই আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে খুবই বড়। হ্যাঁ, তারপরে বাট বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, কিন্তু সব রকম জিনিস ও সব ধরনের আবহাওয়া, মাস্ট বি ট্যাকেন ইন টুগেদার, হ্যাঁ, একসাথে বিচার করে সব কিছু বুঝতে হয়। টু মেক আপ এ ইয়ার, একটি বছর তৈরি করতে। অ্যান্ড এ স্ফিয়ার, একটি পৃথিবী বা গোলক গঠন করতে। তারপরে অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, আর আমি মনে করি এতে কোনো লজ্জা নেই। টু অকুপাই মাই প্লেস, আমার নিজের জায়গায় থাকতে। ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, যদি আমি তোমার মতো এত বড় না হই। ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও কিন্তু আমার মতো এত ছোট নও। অ্যান্ড নট হাফ সো স্প্রি, আর আমার মতো অর্ধেকও চটপটে নও। তারপরে এখন আমরা এর প্রশ্ন উত্তর দেখব। পোয়েম হচ্ছে দি মাউন্টেন অ্যান্ড দি কোয়ারেল, টিক চিহ্ন দেখব। রিড দি পোয়েম কেয়ারফুলি, এটা তো বললামই। এখন উত্তর যদি লিটল প্রিক ইজ দি মাউন্টেন, স্কোয়ারেল কোনটা হবে? দি লিটল প্রিক ইজ স্কোয়ারেল। হ্যাঁ, তাহলে লিটল প্রিক বলতে বোঝানো হয়েছে কাঠবিড়ালি, স্কোয়ারেল মানে কাঠবিড়ালিকে বোঝানো হয়েছে, তাহলে আমার বি নম্বর উত্তর হবে। হ্যাঁ, এরপরে দি স্কোয়ারেল ইজ স্পেসিস কি? কাঠবিড়ালটি হলো কি? স্প্রে, চটপটে, সক্রিয়, তাহলে এই সি নম্বর উত্তর হবে। ঠিক আছে, এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন, ট্রু অর ফলস। হ্যাঁ, দি মাউন্টেন কল দি স্কোয়ারেল বার্ন, হ্যাঁ, অ্যান্সার ট্রু। তারপর পাহাড় কাঠবিড়ালিকে বান বলে ডেকেছিল, হ্যাঁ সত্য। তারপরে সাপোর্টিন বার্ন রিপ্লেড, বার্ন উত্তর দিল, হ্যাঁ, বার রিপ্লেড বার উত্তর দিল, আমাদের কবিতার মধ্যে কিন্তু আছে। কই, অ্যান্ড হাফ অ্যান্ড নট এ স্মল লার্জ স্পেস, উই আর নট স্মল সাই অ্যান্ড টু মেক অ্যান্ড স্পিয়ার টুগেদার মাস্ট বি ট্যাকেন ইন টুগেদার থিংস। হ্যাঁ, তারপর এই যে বার্ন রিপ্লেড, উই আর ডাউটলেস ভেরি বিগ বাট অল অফ সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, এভাবে তোমরা উত্তর দিয়ে দেবে। যাই হোক, এর পরের প্রশ্ন আমরা চলে যাই। পরের প্রশ্ন হচ্ছে তোমার আনচিন প্যাসেজ, যেটা হ্যাঁ নালান্দা ইউনিভার্সিটি নিয়ে লাইন বাই লাইন আমি বেঙ্গলি আগে দেখেই নেই। নালান্দা ইজ এ লার্জ বুদ্ধিস্ট মনাস্ট্রেরি, নালান্দা একটি বিশাল বৌদ্ধ মঠ, হ্যাঁ, নাও ইন রুইন, যা এখন ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। তারপরে ওয়াজ ওয়ান অফ দি মোস্ট অ্যাকনলেজ, হ্যাঁ,
তোমার মহাবিহার অফ এনশিয়েন্ট ইন্ডিয়া, প্রাচীন ভারতের অন্যতম স্বীকৃত মহাবিহার ছিল। লোকেটেড ইন অ্যান এশিয়েন্ট মাগধা কিংডম নিয়ার দি টাউন অফ বিহার শরীফ ইন মডার্ন বিহার, যা প্রাচীন মগধ রাজ্যে অবস্থিত ছিল আধুনিক বিহারের শরীফ শহরের কাছে। ইট রিমেইনড এ লার্নিং সেন্টার ফ্রম দি 5th century CF টু 1020 CE। খ্রিস্টীয় পঞ্চম শতক থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত এটি একটি শিক্ষা কেন্দ্র হিসেবে বিদ্যমান ছিল। অ্যান্ড ইট ইজ ক্যাটাগরিজড অ্যাজ ওয়ান অফ দি আর্লি ইউনিভার্সিটিস অফ ইন্ডিয়া অ্যালং দি তোমার এটা কি বিক্রমশিলা অ্যান্ড টকজিলা, এবং বিক্রমশিলা এবং তক্ষশিলা যেটা আর কি সঙ্গে একে ভারতের প্রাচীন বিশ্ববিদ্যালয় একটি হিসেবে গণ্য করা হয়। ভেরিয়াস থিওরিজ এক্সিস্ট রিগার্ডিং দি নেমিং অফ দি প্লেস, এই স্থানের নামকরণ সম্পর্কে বিভিন্ন মতবাদ রয়েছে। হিউন সাং দি ফেমাস চাইনিজ পিলগ্রাম, খ্যাতনামা চীনা পর্যটক হিউন চাং, তারপর হু স্টাডিড দেয়ার ফর সাম টাইম, যিনি সেখানে কিছু সময় পড়াশোনা করেছিলেন। তারপরে অ্যাসার্টেড দ্যাট ইট ওয়াজ ডেলিভার ফ্রম আলমদা, মিনিং চ্যারিটি উইদাউট ইন্টারমিশন অর নো এন্ড ইন দি গিফট। তিনি দাবি করেন যে নালান্দা নামটি না আলমদা থেকে এসেছে, যার অর্থ অবিরাম দান এবং দান করার কোনো শেষ নেই। এডুকেশন ইন দিস ইউনিভার্সিটি ওয়াজ ফ্রি, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ছিল সম্পূর্ণ বিনামূল্যে। অ্যান্ড নাথিং ওয়াজ চার্জ ফর বোর্ডিং অ্যান্ড লুডকিং, থাকা খাওয়ার জন্য কোনো অর্থ নেওয়া হতো না। অ্যাডমিশন টু ইট ওয়াজ বেসড অন মেরিট, এখানে ভর্তি সম্পূর্ণরূপে যোগ্যতার ভিত্তিতে হতো। হ্যাঁ, এখন আমরা প্রশ্নের উত্তর দেব। নালান্দা ওয়াজ এ ড্যাশ, নালান্দা যে বুদ্ধিস্ট বুদ্ধিস্ট মনাস্টেরি, অর্থাৎ বি নম্বর হবে উত্তর। অর্থাৎ আমরা এখানে যদি উত্তরটা দেখি তাহলে তারপরে নালান্দা ইউনিভার্সিটি প্রপোজ ফ্রম 5th century CF 5th century CE। তারপর হিউয়েন সাং স্টেট ইন নালান্দা অ্যাজ এ স্টুডেন্ট, ডি নম্বর উত্তর। হ্যাঁ, এরপর আমরা চলে যাবো অ্যান্সার দি কোশ্চেন। হাউ ডিড নালান্দা ডিরাইভ ইটস নেম, নালান্দা কীভাবে তার নাম পেয়েছিল? অ্যাকর্ডিং টু দি হিউয়েন সাং দি নেম নালান্দা ওয়ার ডেরিভ ফ্রম না আলম দা, মিনিং চ্যারিটি উইদাউট ইন্টারমিশন অর নো এন্ড ইন গিফটস। হিউয়েন সাংয়ের মতে নালান্দা নামটি না আলম দা শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো অবিরাম দান বা দানের কোনো শেষ নেই। হোয়াট ওয়াজ দি ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন ইন নালান্দা ইউনিভার্সিটি, নালান্দা বিশ্ববিদ্যালয়ে ভর্তির শর্ত কী ছিল? অ্যাডমিশন টু নালান্দা ইউনিভার্সিটি ওয়াজ বেসড অন মেরিট, নালান্দা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পূর্ণরূপে যোগ্যতার ভিত্তিতে হতো। তারপরে সুইটেবল টাইটেল, আমার গিভ দি সুইটেবল টাইটেল ফর দি প্যাসেজ। নালান্দা ইউনিভার্সিটি হতে পারে সুইটেবল টাইটেল, অর দি গ্রেট নালান্দা ইউনিভার্সিটি, অথবা মহান নালান্দা বিশ্ববিদ্যালয়। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট অল্টারনেটিভ। হ্যাঁ, এখানে দেখা গেছে এই ব্ল্যাঙ্কটা এবং এই ব্ল্যাঙ্কটা পূর্ণ করতে হবে, এই তিনটে অপশন আছে সেখান থেকে। দি পুলিশ স্টার্টেড টু ইনভেস্টিগেট অ্যাবাউট দি রবারি দ্যাট টুক প্লেস লাস্ট উইকের কথা বলছে, কাজে আমরা যদি বলি পুলিশ গত সপ্তাহে ঘটে যাওয়া ডাকাতির তদন্ত শুরু করেছিল, টেক থেকে টুক হয়ে গেছে, অর্থাৎ আমার এখানে টুক হবে লাস্ট উইক, ডাইরেক্ট পাস্ট ইনডেফিনিট টেন্স। বাট সো ফার দে হ্যাভ ডিসকভার্ড নাথিং, হ্যাঁ, কিন্তু এখন পর্যন্ত তারা কিছুই আবিষ্কার করতে পারেনি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে হ্যাভ ডিসকভার্ড। এরপরে আমরা চলে যাবো পরের যে প্রশ্ন আছে 5 নম্বরের প্রশ্নে, ডু অ্যাজ ডিরেক্টেড। হ্যাঁ, তাহলে বর্ণনা ধরন পরিবর্তন করতে বলছে। চেঞ্জ দি মুড অফ ন্যারেশন, দি বয় আস্কড। হ্যাঁ, আমরা যদি একটু উত্তরটা দেখি, ডু ইউ নিড সাম বডি টু গো টু দি স্টোর সেড দি বয়, তাহলে উত্তর হবে কি দি বয় আস্কড ইফ এনিবডি ওয়াজ নিডেড টু গো টু দি স্টোর। ছেলেটি জিজ্ঞেস করো দোকানে যাওয়ার জন্য কাউকে দরকার আছে কি না। জয়েন ইনটু এ সিম্পল সেন্টেন্স, এখানে হি কম্পারেড হিজ ওয়ার্ক, হি টুক রেস্ট।
হ্যাঁ, কমপ্লিট হিজ ওয়ার্ক হি টুক রেস্ট, একটি সরল বাক্যে যুক্ত করতে। হ্যাভিং কমপ্লিট হিজ ওয়ার্ক হি টুক রেস্ট, কাজ শেষ করে সে বিশ্রাম নিল। হ্যাভিং কমপ্লিট টেট হিজ ওয়ার্ক হি টুক রেস্ট। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে ফ্রেজাল ভার্ব। হ্যাঁ, ফ্রেজাল ভার্ব বলতে যে শি কুড নট রিমেম্বার হার পাস, চুজ দি কারেক্ট ফ্রেজাল ভার্ব ফ্রম দি লিস্ট গিভেন বিলো। হ্যাঁ, টু রিপ্লেস দি আন্ডারলাইন word, write the correct phrasal verb in the boxes given on the right hand side, change the form of wherever necessary, there is no extra phrasal verb in the লিস্ট। তাহলে আমাদের এখানে কি আছে, শি কুড নট রিমেম্বার, রিমেম্বারের বাংলা হচ্ছে তোমার সে তার অতীত মনে করতে পারেনি। হ্যাঁ, তাই এই রিমেম্বার স্মরণ করা, মনে করা, আর এর সেম অর্থ যেটা হয় সেটা হচ্ছে কল আপ, এটাও স্মরণ করা। তাইলে উত্তর হবে কল আপ। আমি যদি এটা অন্যভাবে লিখি, শি কুড নট কল আপ হার পাস্ট। দি ওল্ড ম্যান রিকভার কুইকলি, বৃদ্ধ মানুষটি দ্রুত সুস্থ হয়ে উঠল। এই প্রশ্নটা দি ওল্ড ম্যান রিকভার কুইকলি, এর উত্তরটা কি হবে? হ্যাঁ, সুস্থ হওয়া, দ্রুত আরোগ্য লাভ করা, এটা কামরাউন। কামরাউন হচ্ছে আরোগ্য লাভ করা, অর্থাৎ হ্যাঁ রিকভারের বা আর একটা ফ্রেজাল ভার্ব হচ্ছে কামরাউন্ড। এরপরে সুস্থ হওয়া, অতিরিক্ত ফ্রেজাল ভার্ব কলিন এখানে ব্যবহার হয় নাই। এরপরের প্রশ্ন 6 নম্বর ভোকাবুলারি। ভোকাবুলারি দেখো এখানে কি বলছে, গিভেন বিলো, এটা প্রশ্ন। মিনিং অফ টু ওয়ার্ডস হুইচ ইউ উইল ফাইন্ড। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 3, ফাইন্ড আউট দি ওয়ার্ড, রাইট দেম ইন দি অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস গিভেন অন দি রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, তো এখানে ভেরি ওল্ড, ভেরি ওল্ড হচ্ছে খুব পুরানো, আর এর কাছাকাছি উত্তর হচ্ছে দেখবা এটা কি অ্যানসিয়েন্ট। এই যে এই 3 নম্বর প্যাসেজে এই ভেরি ওল্ডের সিনো নেইম অথবা একই অর্থ বোঝায় এরকম হচ্ছে অ্যানসিয়েন্ট। এবং পজ অর ব্রেক, বিরতি, বিরতির এখানে আর একটা আছে ইন্টারমিশন, অর্থাৎ বিরতির এই প্যাসেজ থেকে তোমার এই পজ অথবা ব্রেকের আর একটা সিনোনিম নিতে হবে, যেটা ইন্টারমিশন বাংলা মানে বুঝে। আশা করি বুঝতে পেরেছ। এরপরের প্রশ্ন রাইটিং প্যারাগ্রাফ। হ্যাঁ, প্যারাগ্রাফ সেভ ড্রাইভ সেভ লাইফ। হ্যাঁ, এর অর্থ হচ্ছে নিরাপদ ড্রাইভ করবে, নিরাপদ জীবন হবে। সেফ ড্রাইভ ইজ এসেনশিয়াল টু প্রোটেক্ট হিউম্যান লাইফ। এখানে দেখো 7 নম্বরের প্রশ্ন, এটা রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস অন সেফ ড্রাইভ সেফ লাইফ ইউজিং দি ফলোয়িং পয়েন্টস। এই পয়েন্টকে ব্যবহার করে, রেকলেস ড্রাইভিং অফ কার্স অ্যান্ড বাইকস, ড্রাইভার নট ওয়ারিং সিট বেল্ট, হ্যাঁ, তারপরে হেলমেটস, ব্রেকিং ট্রাফিক রুলস, তারপরে কম্পাইন ফর সেফ ড্রাইভ সেফ লাইফ, অ্যাডমিনিস্ট্রেটিভ মনিটরিং। হ্যাঁ, তাহলে সেফ ড্রাইভ ইজ এসেনশিয়াল টু প্রোটেক্ট হিউম্যান লাইফ, নিরাপদ গাড়ি চালানো মানব জীবন রক্ষার জন্য অত্যন্ত জরুরি। দ্য রেকলেস ড্রাইভিং অফ কার্স অ্যান্ড বাইকস অফেন লিডস টু সিরিয়াস অ্যাক্সিডেন্ট। তাহলে গাড়ি ও বাইক বেপরোয়াভাবে চালালে প্রায়ই গুরুতর দুর্ঘটনা ঘটে। মেনি ড্রাইভার ইগনোর ট্রাফিক রুলস অ্যান্ড ড্রাইভ অ্যাট হাই স্পিড, অনেক চালক ট্রাফিক নিয়ম মানে না এবং অতিরিক্ত গতিতে গাড়ি চালায়। তারপরে নট ওয়ারিং সিট বেল্টস অ্যান্ড হেলমেটস ইনক্রিজেস দি রিস্ক অফ ফ্যাটাল ইনজুরি, সিট বেল্ট ও হেলমেট না পরলে মারাত্মক আঘাতের ঝুঁকি বেড়ে যায়। হ্যাঁ, ব্রেকিং ট্রাফিক রুলস পুটস নট অনলি দি ড্রাইভার বাট অলসো পেডিস্ট্রিয়ান ইন ডেঞ্জার, ট্রাফিক নিয়ম ভাঙলে শুধু চালক নয় পথচারীর জীবনও বিপন্ন হয়। তারপরে টু রিডিউস অ্যাক্সিডেন্ট দি গভর্নমেন্ট হ্যাজ স্টার্টেড ক্যাম্পেইন লাইক সেফ ড্রাইভ সেফ লাইফ টু স্প্রেড অ্যাওয়ারনেস, দুর্ঘটনা কমাতে সরকার সেফ ড্রাইভ সেফ লাইফের মতো প্রচার শুরু করেছে। তারপরে স্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ মনিটরিং অ্যান্ড পানিশমেন্ট ফর রুল ব্রেকার আর নেসেসারি, কঠোর প্রশাসনিক নজরদারি ও শাস্তি প্রয়োজন। ইফ এভরিওয়ান ফলোস ট্রাফিক রুলস অ্যান্ড ড্রাইভ কেয়ারফুলি মেনি প্রিসিয়াস লাইফ ক্যান বি সেভ, সবাই যদি ট্রাফিক নিয়ম মেনে চলে তবে বহুমূল্যবান জীবন রক্ষা করা সম্ভব। এই ছিল টোটাল
যে তোমার একটা পূর্ণাঙ্গ প্রশ্ন দশম শ্রেণীর, যারা এবার নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে অনেকেই পড়ালেখা শুরু করে দিয়েছো, তারা এই প্রশ্নটি থেকে পূর্ণাঙ্গ একটা প্রশ্নের ধারণা তোমরা পেয়ে যাবে। আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখলে সমস্ত তোমার প্রশ্নেরই এখানে সমাধান আছে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। সেই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।